আজকে তোমাদের সিক্স সেমিস্টারে বাংলার থার্ড পেপার সাজেশন দিলাম। এটাকে আমি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দিয়ে দিয়েছি। তোমরা যারা এখনো পাওনি আমার চ্যানেলে দেখো, ফার্স্ট সেকেন্ড পেপার দেওয়া আছে। আজকে দিলাম থার্ড পেপার, এরপর আমি দিচ্ছি ফোর্থ পেপার। তোমাদের কথা একটা বলে রাখি, এই থার্ড পেপার সিলেবাস কিন্তু অনেক বড়। এত বড় সিলেবাস এত কম সময়ের মধ্যে সম্ভব নয়, কিন্তু দিয়ে দিয়েছে ইউনিভার্সিটি, কিছু করার নেই, তোমাদের করতেই হবে। এই এত বড় সিলেবাস থেকে কিভাবে তোমরা পরীক্ষার সময় সব অ্যাটেন্ড করবে, আমি একটা ছোট্ট একটা টিপস বলে দিই। তো তোমাদের এখানে রবীন্দ্রনাথের কবিতা আছে 10টা, রবীন্দ্রনাথের ছোট গল্প আছে 10টা, কটা হলো 10টা 10টা 20টা। এছাড়াও থাকবে তোমাদের রবীন্দ্রনাথের নাটক মুক্তধারা এবং রবীন্দ্রনাথের উপন্যাস চোখের বালি। থার্ড পেপারে সিলেবাস হচ্ছে 10টা কবিতা 10টা গল্প। এটাই তো তোমাদের কত প্রশ্ন হয়ে যাবে। এক একটা কবিতা থেকে যদি আমি একটা করে বড় প্রশ্ন, অর্থাৎ 5 নম্বরে একটা করে 10 নম্বরে যদি প্রশ্ন রাখি, তাহলে 10টা কবিতা থেকে 20টা হচ্ছে, আর 10টা গল্প থেকে 20টা হচ্ছে, টোটাল প্রশ্ন 40টা। এছাড়া থাকছে গিয়ে নাটক মুক্তধারা থেকে যদি মিনিমাম আমি 5-6টা রাখি, আর রবীন্দ্রনাথের উপন্যাস থেকেও যদি 5টা রাখি, তাহলে তোমার হয়ে যাচ্ছে 10টা। তাহলে 40 আর 10-এ 50টা প্রশ্ন। 50টা প্রশ্ন বাংলার একটা পেপারের। এছাড়াও তো আরো অন্যান্য পেপার আছে, তোমরা কতগুলো দেখে যাবে এবং কতগুলো মুখস্থ রাখবে, সে কথা মাথায় রেখে তোমাদের কিন্তু একটা টিপস বলি। সেটা হচ্ছে কি, তোমরা প্রত্যেকটা কবিতা আর গল্প টেক্সটটা পড়ো, মুখস্থ করার দরকার নেই, শুধু টেক্সটটাকে চোখ বলাও। খুব সহজ কবিতা, সহজ গল্প। ছোট গল্পগুলো খুবই সহজ, উপন্যাসটাও সহজ আছে, নাটকটাও সহজ আছে। তোমরা একবার পড়লেই মনে থাকবে। তোমরা আগে টেক্সট পড়ো, তারপর প্রশ্নতে আসো। আমি যে প্রশ্নগুলো দিচ্ছি তারপর প্রশ্নতে আসো, দেখো কোনো প্রশ্ন কঠিন লাগবে না। তোমরা আগে টেক্সট পড়ে নাও। টেক্সট পড়লেই তোমাদের পরীক্ষা যদি সারাংশ বা নামকরণ দেয়, তোমরা কিন্তু ওখান থেকেই পেয়ে যাচ্ছ। তাহলে কি আছে, একটা প্রশ্ন কিন্তু তোমাদের পকেট হয়েই গেল। সেটা কি, নামকরণ বা সারাংশ, যেটাই দুক না কেন, তোমরা খালি টেক্সটটা একটু পড়ো। এরপর আসি প্রশ্নগুলোতে। আমি যে প্রশ্নগুলো দিয়েছি, তাহলে টোটাল 50টা প্রশ্ন দাঁড়ায়। আমি 50 প্রশ্ন তোমাদের দেবো না, সেখান থেকে কেটে চেটে অনেক কমিয়ে দেবো তোমাদের। অর্থাৎ প্রত্যেকটা থেকে একটা করে গড়া ধরলেও 20 থেকে 25টা প্রশ্ন হয়। আমি তোমাদের 25টার মধ্যেই রাখার চেষ্টা করবো। একটু নোট করে নাও, আমার কথাগুলো শুনে তোমরা একটু ভালো করে নোট করে নাও। আচ্ছা, আমি থার্ড পেপার দিলাম, এরপর আমি ফোর্থ পেপার দেবো। দেখো তোমাদের আমি কি কি প্রশ্ন দিয়েছি। প্রথমে দিচ্ছি দেখো, রবীন্দ্রনাথের কবিতা থেকে। রবীন্দ্রনাথের 10টা কবিতা আছে, মাথা রাখবে কিন্তু 10টা কবিতা, যা তোমরা একদিন কোথাও পড়োনি কিন্তু এতগুলো। সেটা কিন্তু এবারে পাচ্ছ তোমরা সিক্স সেমিস্টারে বাংলা থার্ড পেপারে। দেখো কি আছে, প্রথম কবিতা বলবে তোমরা নিষ্ফল কামনা। নিষ্ফল কামনাতে কি আছে, প্রথম প্রশ্ন, মানুষের স্বাধীনতা কি প্রকৃতপক্ষে ব্যক্তিগত নাকি সামাজিক দায়বদ্ধতার মধ্যেই তার সত্যরূপ থাকে? জিজ্ঞাসা চিহ্ন, পুরোটা কোটেশন ছোট হ্যাপেন দিয়ে আলোচনা করো। আবার বলছি, শুনে নাও। মানুষের স্বাধীনতা কি প্রকৃতপক্ষে ব্যক্তিগত নাকি সামাজিক দায়বদ্ধতার মধ্যেই তার সত্যরূপ? জিজ্ঞাসা চিহ্ন, কোটেশন দিয়ে ড্যাশ আলোচনা করো। নেক্সট প্রশ্ন দেখো, বলছে ধর্ম কি মানব মুক্তির পথ নাকি সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যম? কি দিলাম, ধর্ম কি মানব মুক্তির পথ নাকি সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যম? কোটেশন দিয়ে সেটা দিয়ে আলোচনা করো বা তাৎপর্য লেখো। আছে। নেক্সট দেখো, রবীন্দ্রনাথের দুই পাখি কবিতা থেকে। দুই পাখি কবিতা থেকে কি দেখবে, খাঁচার পাখি বলে হায় মোর শক্তি নাই উড়িবার। কি দিলাম, খাঁচার পাখি বলে হায় মোর শক্তি নাই উড়িবার। কোটেশন দিয়ে ছোট পেন দিয়ে লিখবে, তাৎপর্য লেখো। কি দিলাম, এটা কিন্তু কবিতার লাইন, তাৎপর্য। আমি তো তোমাদের বারবার বলেছি, লিখে আছে কবিতার লাইনগুলো তোমরা ভালো মতো পড়বে, অর্থাৎ কবিতাগুলো পড়ে নাও। ঠিক আছে। তারপর দেখো, এই দুই পাখি থেকে আরেকটা প্রশ্ন দেখবে, সেটা হচ্ছে দোহার ভাষা দুই মত। কি দিলাম, দোহার ভাষা দুই মত। একশোটা হ্যাভেন দিয়ে লিখবে, দোহা কি, তাৎপর্য লেখো। নেক্সট দেখো, এবার ফিরাও মোড়ে। কি দিলাম, এবার ফিরাও মোড়ে কবিতা থেকে। এই কবিতায় কি দেখবে, এবার ফিরাও মোড়ে কবিতায় প্রকৃতি ও নিঃসঙ্গতার ভূমিকা কি আলোচনা করো। কি দিলাম, এবার ফিরাও মোড়ে কবিতার প্রকৃতি ও নিঃসঙ্গতার ভূমিকা কি আলোচনা করো। তারপরে নেক্সট প্রশ্ন দেখবে, এটা দেখে এবার ফিরাও মোড়ে থেকে দেখবে, এবার ফিরাও মোড়ে কবিতায় বাসি প্রতীকের তাৎপর্য লেখো। কি দিলাম, এবার ফিরাও মোড়ে কবিতার বাসি প্রতীকের তাৎপর্য লেখো। ঠিক আছে। তারপরে দেখবে ব্রাহ্মণ কবিতা থেকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ব্রাহ্মণ থেকে তুমি তোমাদের আসবেই। হিসাব করে দেখো, 10টা কবিতা 10টা গল্প, একটা উপন্যাস একটা নাটক, টোটাল 22টা জায়গা হচ্ছে। তোমাদের পরীক্ষা থাকে 10টা প্রশ্ন, লিখতে হয় 6টা। আমরা নিশ্চয়ই 12টা জায়গা বাদ দেবে, অর্থাৎ 12টার মধ্যে কবিতা গল্প বাদ যাবেই অনেক কটা। কিন্তু এই প্রশ্নটা যেটা দিলাম, অর্থাৎ ব্রাহ্মণ থেকে যেটা দিলাম, এটা তোমরা ভালো মতো করে যাবে। ব্রাহ্মণ থেকে টার্গেট নাও, এটা কিন্তু আসছেই। কি প্রশ্ন দেখবে দেখো, ব্রাহ্মণ কাকে বলে, রবীন্দ্রনাথের মানবতা ও সত্য ধর্মের স্বরূপ কি ব্যাখ্যা করো। কি দিলাম, ব্রাহ্মণ কাকে বলে, রবীন্দ্রনাথের মানবতা ও সত্য ধর্মের স্বরূপ ব্যাখ্যা করো।
আর একটা কথা কি, সারাংশ নামকরণ কিন্তু প্রত্যেকটা থেকেই দেখে যাবে। ঠিক আছে, তারপর দেখো লাইনে তাৎপর্য দিচ্ছি, ভেরি ইম্পর্টেন্ট লাইন। তুমি দ্বিজোত্তম, তুমি সত্যগুলো জাত। কি দিলাম? তুমি দ্বিজোত্তম, তুমি সত্যগুলো জাত। লাইনে তাৎপর্য লেখো। আর দিলাম, সত্যকামের পিতৃ পরিচয় ছিল না, তবু তাকে ব্রাহ্মণ বা দ্বিজোত্তম বলার কারণ কি? কি দিলাম? সত্যকামের পিতৃ পরিচয় ছিল না, তবু তাকে ব্রাহ্মণ বা দ্বিজোত্তম বলার কারণ কি আলোচনা করো। ঠিক আছে, নেক্সট দেবে আগমন থেকে। আগমন থেকে আমি একটা প্রশ্ন রেখেছি। ঠিক আছে, দেখো আগমন কবিতায় রাজার আগমন কিভাবে প্রতীকমূলক অর্থ বহন করে? কি দিয়েছি? আগমন আগমন কবিতায় রাজার আগমন কিভাবে প্রতীকমূলক অর্থ বহন করেছে সেটা লিখবে। এর সাথে দেখবে কবির ভাবনা, মানসিক রূপান্তর এবং সমাজ চেতনা পরিচয় দাও। এক কথা বলতে কি আছে, আগমন কবিতার সমাজ চেতনার পরিচয়। ঠিক আছে, নেক্সট দেখো ঝড়ের খেয়া। রবীন্দ্রনাথের ঝড়ের খেয়া কবিতা থেকে তোমরা কি প্রশ্ন দেখবে? প্রথম প্রশ্ন, ঝড়ের খেয়া কবিতায় রবীন্দ্রনাথ কিভাবে প্রলয় ও সৃষ্টির দ্বান্দ্বিক সম্পর্ক দেখিয়েছেন আলোচনা করো। কি দিলাম? আবার শোনো, ঝড়ের খেয়া কবিতায় রবীন্দ্রনাথ কিভাবে প্রলয় ও সৃষ্টির দ্বান্দ্বিক সম্পর্ক দেখিয়েছেন তা আলোচনা করো। এছাড়া দেখবে আরেকটা প্রশ্ন, এই কবিতায় অর্থাৎ ঝড়ের খেয়া কবিতায় মৃত্যু ও সত্যের সম্পর্ক কিভাবে দেখানো হয়েছে আলোচনা করো। কি দিয়েছি? মৃত্যু ও সত্যের সম্পর্ক কিভাবে দেখানো হয়েছে তা আলোচনা করো। নেক্সট প্রশ্ন দেখো, ওরা কাজ করে। কি দেখবে? ওরা কাজ করে কবিতা থেকে, রবীন্দ্রনাথের ওরা কাজ করে কবিতা, ভেরি ইম্পর্টেন্ট। এটাও কিন্তু স্টমার্কস করবে, এখান থেকে পরীক্ষা একটা আসবেই। এখান থেকে তোমাদের আমি লাইন তোলা প্রশ্ন দিচ্ছি, অর্থাৎ লাইন তোলা প্রশ্ন দুটো দিচ্ছি, ভালো মতো করে যাবে। আমি একটা কবিতায় কতগুলো প্রশ্ন রাখতে পারি বলো? তোমাদের 22টা জায়গা আছে, 22টা জায়গা থেকে কত প্রশ্ন রাখতে পারি? কতগুলো প্রশ্ন করবে তোমরা? আমি এখানে দুটো লাইনে তাৎপর্য দিচ্ছি মাত্র, ভালো মতো করবে। প্রথম প্রশ্ন, শিশুপাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি। কি দিলাম? শিশুপাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি, তাৎপর্য লেখো। নেক্সট আরেকটা তাৎপর্য দেখবে, ওরা চিরকাল টানেদার ধরে থাকে হাল। কি দিলাম? ওরা চিরকাল টানেদার ধরে থাকে হাল, লাইনে তাৎপর্য। বা এখানে ওরা বলতে কাদের কথা বলা হয়েছে, কবি এ কথা বলেছেন কেন তা আলোচনা করো। এইভাবেও আসতে পারে, তাৎপর্য আসতে পারে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, নাটক থেকে দেখবে মুক্তধারা নাটক। রবীন্দ্রনাথের মুক্তধারা নাটক। মুক্তধারা নাটক থেকে তোমরা কি দেখবে? প্রথম প্রশ্ন, যন্ত্র জীবনের সংঘাত যেভাবে মুক্তধারায় চিত্রিত হয়েছে তা আলোচনা করো। কি দিলাম? একদিক যন্ত্র আর একদিক জীবনের সংঘাত কিভাবে মুক্তধারা চিত্রিত হয়েছে তা আলোচনা করো, ভালো করে যাবে। আরটা দেখবে, রাজা হলেই সিংহাসনে বসে, রাজাসনে বসলেই রাজা হয় না। কি দিয়েছি? রাজা হলেই সিংহাসনে বসে, রাজাসনে বসলেই রাজা হয় না। কোটেশন দিয়ে, ছোট হাইফেন দিয়ে তাৎপর্য লেখো। ঠিক আছে, ভালো দেখবে। এছাড়া আরটা দেখবে যেটা, সেটা হচ্ছে গিয়ে ধনঞ্জয় বৈরাগীর চরিত্র লিখ। কি দেখবে? ধনঞ্জয় বৈরাগীর চরিত্র লেখো। মুক্তধারা নাটকে ধনঞ্জয় বৈরাগীর চরিত্র, আরো আছে চরিত্র, আমি এটাকে ইম্পর্টেন্ট দিলাম। তোমরা চাইলে আরো করে যেতে পারো। যদি মনে করো যে আরো তোমরা প্রশ্ন করবে, বা মুক্তধারা নাটক থেকে আমি খুব কম প্রশ্ন দিয়ে দিয়েছি, যদি মনে করো যে আরো কিছু প্রশ্ন চাই, তাহলে আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদের আরো ইম্পর্টেন্ট প্রশ্ন কিছু দিয়ে দিচ্ছি। এটা আমি ইউটিউবে সাজেশন দিচ্ছি, তোমরা চাও সবসময় 5 থেকে 7 মিনিটের মধ্যে ভিডিও, কিন্তু এত বড় সিলেবাস কিভাবে আমি 5 থেকে 7 মিনিটের মধ্যে রাখি? তোমরা ভালো মতো শুনবে এবং লিখবে। আর যদি তোমাদের আরো প্রশ্ন প্রয়োজন হয় ইম্পর্টেন্ট, আমার কমেন্টে জানাও, আমি তোমাদের কমেন্টে দিয়ে দেবো কোন প্রশ্নগুলো তোমরা আরো দেখে যাবে। দেখো এরপরে রবীন্দ্রনাথের ছোট গল্প থেকে। রবীন্দ্রনাথের ছোট গল্প কটা আছে? 10টা আছে। প্রথম ছোট গল্প, ভেরি ইম্পর্টেন্ট, ভালো মতো দেখে যাবে, দেনা পাওনা। প্রথম গল্প কি? দেনা পাওনা। প্রত্যেকটা গল্প কিন্তু তোমাদের ভালো গল্প, গল্প পড়লেই তোমাদের অনেক প্রশ্ন উত্তর দিতে পারবে। ঠিক আছে, প্রথম গল্প থেকে কি দেখেছি দেখো, বলছে এবারে 20,000 টাকা পণ একবারে হাতে হাতে আদায়। কি দিয়েছি? এবারে 20,000 টাকা পণ এবং হাতে হাতে আদায়। পরিশান দিয়ে বক্তাকে তার কোন মানসিকতা পরিচয় পাওয়া যায় আলোচনা করো বা তাৎপর্য লেখো। ঠিক আছে, আবার বলছি, শুনে ভালো মতো লেখো। এবারে 20,000 টাকা পণ এবং হাতে হাতে আদায়, বক্তাকে তার কোন মানসিকতা পরিচয় পাওয়া যায় অথবা তাৎপর্য লেখো। এরপরে নিরুপমার পক্ষে তার শ্বশুরবাড়ি সরসজ্জা হয়ে উঠিল। কি প্রশ্ন? নিরুপমার পক্ষে তার শ্বশুরবাড়ি সরসজ্জা হয়ে উঠিল। কোটেশন দিয়ে এর কারণ কি বা তাৎপর্য লেখো। এই লাইনগুলো দিয়ে এইভাবে প্রশ্ন হতে পারে, আবার তাৎপর্য দিয়েও আসতে পারে। তোমরা লাইন প্রশ্ন হিসেবে ভালো মতো দেখে যাবে। ঠিক আছে, আরেকটা দেখবে এখান থেকে, আমি কি কেবল একটা টাকার থলি, যতক্ষণ টাকা আছে ততক্ষণ আমার দাম। কি প্রশ্ন? আমি কি কেবল একটা টাকার থলি, যতক্ষণ টাকা আছে ততক্ষণ আমার দাম। কোটেশন দিয়ে, ছোট হাইফেন দিয়ে তাৎপর্য লেখো।
বা এই ত্রুটি করার কারণ কি। ঠিক আছে, নেক্সট দেখো, কঙ্কাল থেকে দিলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের কঙ্কাল গল্প। প্রথমে অতিপ্রাকৃত গল্প কাকে বলে, কঙ্কাল কি অতিপ্রাকৃত গল্প, আলোচনা করো। কি দিলাম, অতিপ্রাকৃত গল্প কাকে বলে, কঙ্কাল কি অতিপ্রাকৃত গল্প, আলোচনা করো, বা সারাংশ। ঠিক আছে, বা বিষয়বস্তু। ঠিক আছে, একই প্রশ্ন, একই উত্তর। আটা দেখবে, ভালোবাসা এবং মরণ কেবল এই দুটোকেই পৃথিবীময় দেখিলাম। কি প্রশ্ন দিলাম, ভালোবাসা এবং মরণ কেবল এই দুটোকেই পৃথিবীময় দেখিলাম। কোটেশন দিয়ে ছোটা পেনে তাৎপর্য লেখো। আচ্ছা, নেক্সট দেখো, জীবিত ও মৃত। কি দেখবে, জীবিত ও মৃত থেকে কোন প্রশ্নটা দেখবে, ভেরি ইম্পর্টেন্ট। কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, খুব গুরুত্বপূর্ণ লাইন। ঠিক আছে, দেখো, কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই, তাৎপর্য লেখো। বা সে কিভাবে প্রমাণ করেছিল যে কি সে এর আগে মরেনি, এখন সে মরিল। ঠিক আছে, তারপরে দেখো, কাবুলিওয়ালা থেকে, রবীন্দ্রনাথ ঠাকুর কাবুলিওয়ালা গল্প, স্টারমার্কস গল্প। এটা কিন্তু পরীক্ষা আসছেই, কাবুলিয়া থেকে তোমাদের দেবেই। আমি কিন্তু স্টারমার্কস বলে যাচ্ছি, সেগুলো কিন্তু কোনো মতেই মিস করবে না, কারণ তোমাদের কিন্তু 10টা প্রশ্ন থাকে পরীক্ষায়, লিখতে হয় 6টা। তোমাদের আছে কিন্তু 22টা সূচিপত্রের সিলেবাস। তাহলে এই 22টা যে সিলেবাসে রয়েছে, 22টা তোমাদের একটা করে দিলেও তো 22টা প্রশ্ন হয়। তো আমার নিশ্চয়ই 22টা থেকে আসছে না, 10 থেকে আসবে, 12টা জায়গা থেকে বাদ। কাবুলিওয়ালা কিন্তু কোনো মতেই মিস করবে না। কাবুলিওয়ালা থেকে কি প্রশ্ন দেখবে, তখন বুঝতে পারলাম সেও যে আমিও সে, সেও পিতা আমিও পিতা। ভেরি ইম্পর্টেন্ট লাইন। তখন বুঝতে পারলাম সেও যে আমিও সে, সেও পিতা আমিও পিতা। কোটেশন দিয়ে টাইপে ছোট হাইপেন দিয়ে লিখবে। কার উক্তি, কখন এই অনুভূতি জন্মেছিল তার আলোচনা করো। বুঝলাম, কার উক্তি এবং কখন তার এই অনুভূতি জন্মেছিল তা আলোচনা করো। এখান থেকে আর একটা প্রশ্ন দেখবে, কাবুলিওয়ালা গল্পে রহমতের পিতৃসত্তার পরিচয় দাও। কি দিলাম, কাবুলিওয়ালা গল্পে রহমতের পিতৃসত্তার পরিচয়। এই যে আমি দুটো প্রশ্ন দিলাম, দুটো প্রশ্নের উত্তর কিন্তু প্রায় কাছাকাছি এক, তবু তোমরা ভালোভাবে দুটোকে আলাদা হিসেবে দেখে যাবে। বড় প্রশ্ন কিন্তু এই দুটোর মধ্যে আসতে পারে। এছাড়া কিন্তু আরো অনেক প্রশ্ন আছে কাবুলিওয়ালা থেকে, এগুলো আমি রাখতে পারছি না এখানে আপাতত। তোমরা চাইলে আমি আরো দিতে পারি, সেটা আমার কমেন্টে জানাও। দেখো, এরপরে শুভা, শুভা গল্পতে কি দেখবে, প্রকৃতি যেন তাহার ভাষা অভাব পূরণ করিয়া দেয়। দিলাম, প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয়। কোটেশন দিয়ে ছোট হাইফেন দিয়ে কিভাবে এই ভাষার অভাব পূরণ করিয়ে দেয় আলোচনা করো। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট প্রশ্ন, এরপরে দেখবে শাস্তি গল্প। কি দেখবে, রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি গল্প। প্রত্যেকটা গল্প কিন্তু একদম চুম্বক, কাউকেই তুমি ছাড়তে পারবে না। প্রত্যেকটা গল্প কিন্তু মানে একদম মানে হৃদয়ে ছুঁয়ে যাওয়ার মতন গল্প, এবং তোমাকে খুব ভালোভাবে পড়তে হবে প্রত্যেকটা গল্প, তাহলে কিন্তু প্রত্যেকটা অ্যান্সার কিন্তু তোমরা দিতে পারবে। দেখো, প্রথম প্রশ্ন কি রেখেছি, ছোট গল্প হিসাবে শাস্তি গল্পের নামকরণের সার্থকতা লেখো। কি দিলাম, ছোট গল্প হিসাবে শাস্তি গল্পের নামকরণের সার্থকতা। এছাড়া আরো অনেক প্রশ্ন আছে, আমি এখন রাখছি না। আর একটা দেখবে এখানে চরিত্র, কার চরিত্র দেখবে, শ্রীরাম চরিত্র। শ্রীরাম চরিত্রটা ভালো মতো দেখে যাবে এখানে। তারপরে দেখো ক্ষুদিত পাষাণ, ক্ষুদিত পাষাণ থেকে কি দেখবে, এই রূপে আমার আরব্য উপন্যাসে এক রাত্রি অকস্মাৎ শেষ হইল। কি দিলাম প্রশ্ন, এই রূপ আমার আরব্য উপন্যাসের এক রাত্রি অকস্মাৎ শেষ হইল, কোন রাত্রির কথা বলা হয়েছে, সেই রাত্রির অভিজ্ঞতার বর্ণনা লেখো। ভেরি ইম্পর্টেন্ট লাইন, ভালো মতো করে যাবে ক্ষুদিত পাষাণ থেকে। ঠিক আছে, নেক্সট দেখো স্ত্রীপত্র, পরে গল্পের নাম কি, স্ত্রীপত্র। স্ত্রীপত্র দেখে দেখবে, স্ত্রীপত্র গল্পের মৃণালের মধ্যে দিয়ে নারী জাতির অবমাননার দিকগুলি কিভাবে ফুটিয়ে তুলেছে তা আলোচনা করো। কি দিয়েছি আবার শোনো, স্ত্রীপত্র গল্পের মৃণালের মধ্যে দিয়ে নারী জাতির অবমাননার দিকগুলি কিভাবে ফুটিয়ে তুলেছে তা লেখো বা আলোচনা করো। এই প্রশ্নটাই তোমাদের আর একটা যদি ঘুরিয়ে আসে, সেটা হচ্ছে গিয়ে নায়িকা রূপে মৃণাল চরিত্র আলোচনা করো। একই প্রশ্ন, তোমরা কিন্তু ওর মধ্যেই দিতে পারবে, মৃণাল চরিত্র আলোচনা করো। এখান থেকে আর একটা দেখবে, সেটা হচ্ছে কি, মা হবার দুঃখটুকু পেলুম কিন্তু মা হবার মুক্তিটুকু পেলুম না। কি প্রশ্ন, দেখো লাইনটা দেখে নাও, মা হবার দুঃখটুকু পেলুম কিন্তু মা হবার মুক্তিটুকু পেলুম না। কোশ্চেন দিয়ে ছোট পেন দিয়ে লিখবে, এমন মন্তব্যের কারণ কি বা তাৎপর্য লেখো। আছে, তারপর দেখো বদনাম গল্প থেকে কি দেখবে, বদনাম গল্প থেকে একটা রেখেছি, ভালো করে দেখে যাবে এটা। বদনাম গল্পে সদু চরিত্রের মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে নারীর সামাজিক বিদ্রোহী চেতনার পুনর্নির্মাণ করেছেন তা আলোচনা করো। কি দিয়েছি আবার শোনো, বদনাম গল্পে
সদু চরিত্রের মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে নারীর সামাজিক বিদ্রোহী চেতনার পুনর্নির্মাণ করেছেন তা আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট, করে যাবে কিন্তু। এরপরে দেখবে চোখের বালি উপন্যাস। রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস একটা আছে, সেটা হচ্ছে চোখের বালি। চোখের বালি উপন্যাস থেকে কি দেখবে, যেটা দেখবে সেটা হচ্ছে তুমি দেবী, তুমি যাহা ভালো বোঝো করো, তাহাই করিও। কে কাকে উক্তি করেছিল, বা দেবী চরিত্রটি লেখো। ঠিক আছে, দেবী চরিত্রটি লেখো। দেবী চরিত্র বলতে এখানে বিনোদিনী চরিত্র। ঠিক আছে, আবার বলছি লাইনটা, তুমি শোনো। আবার বলছি লাইনটা, একটু শুনে নাও। তুমি দেবী, তুমি যাহা ভালো বোঝো তাই করো, তাহাই করিও। কোটেশন দিয়ে কে কাকে উক্তি করেছে, বা দেবী চরিত্রটি লেখো। দেবী চরিত্র হচ্ছে গিয়ে বিনোদিনী চরিত্র। একটা চরিত্র দেখবে সেটা হচ্ছে গিয়ে মহেন্দ্র চরিত্র। এখান থেকে মহেন্দ্র চরিত্রটাও দেখে যাবে। তাহলে আমি এই কটা প্রশ্ন তোমাদেরকে আমি থার্ড পেপার থেকে রেখেছি। আরো কিন্তু অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন আছে যা আমি কিন্তু রাখতে পারিনি। তোমরা এই কটা প্রশ্ন করেই আপাতত এখন রেডি করো। যদি মনে করো যে হ্যাঁ এর উপরে আরো করতে হবে, আমার কমেন্টে জানাও, আমি তোমাদেরকে আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এর উপর দিয়েই দিয়ে দেবো, যার সাহায্যে তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। দেখো, এরপর আমি ফোর্থ পেপার সাজেশন আপলোড করছি কয়েকদিনের মধ্যেই। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর ভিডিওগুলো অবশ্যই বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করবে, আর অবশ্যই কিন্তু লাইক করবে।